অস্ট্রেলিয়ায় আজও হলো ঈদের জামাত, শরিয়া কাউন্সিল ও চাঁদ দেখা কমিটির মতভেদে 3 দিন ধরে ঈদ। চীন সফর বর্তমান সরকারের একটি বড় সাফল্য, মন্তব্য মির্জা ফখরুলের চীনের অবস্থান পরিবর্তনের প্রশংসা। মিয়ানমারে উদ্ধার ও চিকিৎসা সেবা দিতে আরও সেনা পাঠালো বাংলাদেশ, সঙ্গে গেছে 15 টন ত্রাণ সামগ্রী। এবং মার্কিন হামলা হলে উপযুক্ত জবাব দেবে ইরান, সর্বোচ্চ নেতার হুঁশিয়ারি, পরমাণু বোমা বানানোর হুমকি। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়ান প্রাইম নিউজ। সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে আজ তৃতীয় দিনের মতো ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি অধ্যুষিত ল্যাকেম্বা ও মিন্টু ক্যাম্পেল টাউন সহ নানান জায়গায় বাংলাদেশিরা ঈদের জামাতে শরিক হন। অস্ট্রেলিয়ার শরিয়া কাউন্সিল ও চাঁদ দেখা কমিটির মতভেদের কারণে দেশটিতে 3 দিন ব্যাপী ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হলো। আজ যারা ঈদের জামাতে অংশ নিয়েছেন তারা মূলত চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তে ঈদ জামাত করছেন। এর আগে রোব ও সোমবার মূলত শরিয়া কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক ঈদের নামাজ আদায় করেন বহু সংখ্যক মুসল্লি। 3 দিন ব্যাপী ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশি সহ সব মুসলিম কমিউনিটির মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন সফর বর্তমান সরকারের একটি বড় সাফল্য। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফাভাবে একটি দলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল চীন, কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেইজিং তার চিন্তা ভাবনা পরিবর্তন করেছে। সব রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা বলছে। বিকেলে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন ফখরুল। তিনি বলেন, প্রধান উপদেষ্টার কথার ভিত্তিতে চলতি বছরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিএনপির আশা। সংস্কার কমিশনের যেসব প্রস্তাবে মতৈক্য হবে সেগুলো নির্বাচন পরবর্তী সরকার বাস্তবায়ন করবে। এ সময় জেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সরকারের আমি মনে করি যে এটা একটা বড় সাফল্য, কারণ ইতিপূর্বে আওয়ামী লীগের সরকারের আমলে একতরফাভাবে চীনের সঙ্গে একটা দলের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল, কিন্তু এই সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তার চিন্তা ভাবনাগুলো পরিবর্তন করেছে। চীন এখন প্রায় সব রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা বলছে। বিশেষ করে প্রধান উপদেষ্টা তো সরকার প্রধান মানে হচ্ছে বাংলাদেশের প্রতিনিধিত্ব তিনি করেন। চীন যেহেতু অত্যন্ত একটি সমৃদ্ধশালী দেশ এবং ফাইন্যান্সের দিক থেকে চীন দ্বিতীয় পর্যায়ে আছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই, এবং বাংলাদেশের চীনের যে বিনিয়োগ সেটাও অনেক বেশি, এবং চীন কমিটও করেছে যে তারা আগামী দিনগুলোতে এই উৎপাদনে উন্নয়নে তারা বিনিয়োগ করবে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশাবাদের কথা। ঈদের ছুটিতে রাজধানীর চিত্র একদমই আলাদা। যান্ত্রিক কোলাহলে ভরা শহরটি এখন একেবারেই শান্ত। এই ফাঁকা ঢাকার ঈদের প্রশান্তি যেন অন্যরকম এক অনুভূতি। ঈদের ছুটিতে যারা রাজধানীতে রয়েছেন তারা বলছেন, সবসময় এমন ঢাকা হলে পুরো পরিবেশটাই পাল্টে যেত। তবে কিছুটা বিপাকে পড়েছেন নিম্ন আয়ের রিকশা শ্রমিকেরা। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় রিপোর্ট করছেন মঞ্জুরের নাম। পবিত্র ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে রাজধানী ঢাকা ছেড়েছেন বেশিরভাগ মানুষ। তাই ঢাকার রাজপথ এখন শুনশান নীরবতা। যেসব সিগন্যালে দীর্ঘ সময় যানবাহনকে অপেক্ষা করতে হতো তা সহজেই পার হওয়া যাচ্ছে। অল্প সময়ে রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়ায় খুশি ঈদের ছুটিতে রাজপথে বের হওয়া মানুষ। বাইরে যখন বের হচ্ছি মনেই হচ্ছে না যে এই ব্যস্ততম শহরটা এরকম ফাঁকা হতে পারে। ঢাকা শহর এখন খোলামেলা, যানজট মুক্ত, কোলাহল মুক্ত, নিরিবিলি পরিবেশ, ভালো লাগতেছে। হেমায়তপুর থেকে আসলাম, মোটামুটি একদম খালি রাস্তা ছিল। ফাঁকা ঢাকায় আসলে চলতে এক্সপিরিয়েন্সটা অন্যরকম লাগে। সবসময় এক্সপেক্ট করি এরকমই থাকুক, ঢাকা যানজট মুক্ত থাকুক।
এদিকে বাড়তি আয়ের আশায় কিছু শ্রমজীবী রয়ে গেছেন ঢাকায়, তবে আশানুরূপ আয় না হয় হতাশ তারা। অনেক ঘুরলাম, অনেক ঘুরার পরও কোনো ভাড়া পাইলাম না, পরে এসে এনে দাঁড়াইছি। মানুষ যায়, দুই একজন আছে বাসা থেকে বাইরে হয় না, হয়তো বা বিকালের দিকে বাইরে হলে হইতে পারে। মানুষদের গেছে দেশ গ্রামে বাজারও খারাপ টিপো নাই, জ্যামজট নাই, সেই তুলনায় মোটামুটি আরামই বলা যায়। তা আমরা যেহেতু রাজশাহী করি, আমাদের জন্য একটু কষ্ট। রাজধানীর ফাঁকা এসব রাজপথে বেপরোয়া গতিতে যানবাহন চালানো থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদে কর্মব্যস্ততাকে ছুটি দিয়ে আনন্দ উদযাপন করছেন কর্মজীবী মানুষ। তবে কিছু পেশা আছে যেখানে ছুটি নেই, ঈদে তাদের কর্মব্যস্ততা আরও বাড়ে। পুলিশ, চিকিৎসক, সংবাদকর্মী সহ জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের দায়িত্ব যেন আরও বেড়ে যায় ঈদের ছুটিতে। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহিন আলম। ঈদের ছুটিতে ভিড় লেগে আছে রাজধানীর হাসপাতালগুলোতে, তাই ছুটি নেই অনেক চিকিৎসকের। সবাই যখন পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করছেন, তখন চিকিৎসকরা ব্যস্ত রোগীদের সেবা দিতে। রাজধানীর ঢাকা রাজপথ ফাঁকা হলেও যানবাহন নিয়ন্ত্রণে সিগন্যালে দায়িত্ব পালন করছেন ট্রাফিক সদস্যরা। জনগণের নিরাপত্তা নিশ্চিত করার মাঝেই ঈদের আনন্দ খুঁজে পান বলে জানান এই ট্রাফিক সার্জেন্ট। পরিবার পরিজন নিয়ে তো আসলে সবাই ঈদ করতে চায়, তা আমরাও চাই আমাদের পরিবার পরিজন নিয়ে ঈদ করতে, কিন্তু দায়িত্ব যেখানে আছে, আমাদের দায়িত্ব আপনাদের দেশবাসীকে, এই মহানগরের মানুষদেরকে নিরাপদ রাখার, সেখানে আসলে পরিবার পরিজনের আগে আমাদের দায়িত্বটা চলে আসে। তো সেই দায়িত্ববোধ থেকে আসলে আমরা আছি, আমরা কাজ করছি আপনাদের ঈদযাত্রা নিরাপদ করতে, আপনাদের যেন ঈদের আনন্দটা এটা আপনারা ভালোভাবে উপভোগ করতে পারেন। এই জন্য আমরা আছি, আমরা রাস্তায় আছি, আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের আনন্দে আমাদের আনন্দ। ঈদ ও বিভিন্ন ছুটিতে অনেকেই পরিবার নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠলেও জরুরি সেবার দায়িত্বে এই সময়ে ব্যস্ত থাকেন বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারের ক্ষতিগ্রস্ত এলাকার সহায়তায় অংশ হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আরও একটি দল পাঠিয়েছে। আজ বাংলাদেশ সেনাবাহিনীর একটি এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি পরিবহন বিমানের মাধ্যমে বিভিন্ন সরঞ্জামাদি সহ উদ্ধারকারী দল ও জরুরি ওষুধ সামগ্রী সহ একটি চিকিৎসক দল পাঠানো হয়েছে। দলটি 15 জন ত্রাণ সামগ্রী মিয়ানমারের নেপিদাওয়ের উদ্দেশ্যে যাত্রা করে। 55 সদস্যের এই দলটি সেনাবাহিনীর কর্নেল মোহাম্মদ শামীম ইফতেখারের নেতৃত্বে মিয়ানমারের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান ও জরুরি চিকিৎসা সেবা পরিচালনা করবে। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে গত 30 মার্চ বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি পরিবহন বিমানের মাধ্যমে মিয়ানমারের 16.5 টন জরুরি ত্রাণ সহায়তা পাঠানো হয়। এবার দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর হুমকি দেওয়ার পর দুই দেশ অনেকটা মুখোমুখি অবস্থানে চলে গেছে। ইরান 2 মাসের মধ্যে পরমাণু কর্মসূচি বাদ দিয়ে নতুন চুক্তি না করলে এই হামলা চালানো হবে বলে তিনি হুমকি দেন। মার্কিন সম্ভাব্য হামলার জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাফ জানিয়েছেন, যদি তার দেশের উপরে বোমা হামলা হয় তাহলে তারাও সমানুপাতিক ও পাল্টা জবাব দেবে। সর্বোচ্চ নেতার অন্যতম উপদেষ্টা এবং সাবেক স্পিকার ডক্টর আলী লারিজানি বলেছেন, আমেরিকা ও তার কোনো মিত্র যদি ইরানে হামলা চালায় তাহলে ইরান পারমাণবিক বোমা বানাবে। তিনি বলেন, আমরা পারমাণবিক অস্ত্রের দিকে অগ্রসর হচ্ছি না, কিন্তু বাধ্য করলে ইরানের সামনে কোনো বিকল্প থাকবে না। এছাড়া ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে সুস্পষ্ট করে বলা হয়েছে, আমেরিকা হামলা চালালে মধ্যপ্রাচ্যে তাদের সব ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। দর্শক, এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে তেহরান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক সোহেল আহমেদ। সোহেল, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সোহেল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরান বেশ শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে। সর্বোচ্চ নেতার একজন উপদেষ্টা বলছেন, হামলা হলে ইরান পরমাণু বোমা বানাবে। বোঝাই যাচ্ছে দুই দেশ একদম মুখোমুখি। প্রশ্ন হচ্ছে, আমেরিকার মোকাবেলা করতে ইরান আসলে কতটা সক্ষম এবং এই বিষয়ে দেশটির সামগ্রিক প্রস্তুতি কেমন?
আপনাকে ধন্যবাদ। এই ট্রাম্পের পক্ষ থেকে হুমকি আসার পর ইরানের জনগণের মধ্যে সেরকম কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না। তবে আপনি যেমনটি বললেন, ইরানের সর্বোচ্চ নেতার একজন উপদেষ্টা ডক্টর লারিজানি কিছু বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে ট্রাম্প যদি ইরানে হামলা চালায় তাহলে ইরানের পক্ষ থেকে পরমাণু অস্ত্রের দিকে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। এ ধরনের বক্তব্য আরো কয়েকজন কর্মকর্তায় দিয়েছেন, বিশ্লেষণেও এসেছে টিভির বিভিন্ন বুলেটিনে। কিন্তু ইরানের জনগণ যেহেতু এ ধরনের হুমকি পেয়ে সবসময় অভ্যস্ত, সে কারণে জনগণের মধ্যে সেরকম কোনো উদ্বেগ উৎকণ্ঠা দেখা যাচ্ছে না। আর আপনি যে প্রশ্ন করেছেন ইরান তার জবাব দিতে কতটা সক্ষম, ইরান আপনি জানেন যে গত 46 বছর ধরে আমেরিকার সঙ্গে এক ধরনের বাগবিতণ্ডা বা কোনো কোনো ক্ষেত্রে সরাসরি সংঘাতেও গেছে এবং সবসময় যুদ্ধের একটা আশঙ্কা ছিল। এ কারণে ইরান আমেরিকার সঙ্গে সংঘাতের জন্য সবসময় প্রস্তুত ছিল এবং এখনো আছে, এবং ইরান সেভাবেই তার সামরিক যে ব্যবস্থাপনা সেটা সাজিয়েছে। ইরানের কয়েকটি পজিটিভ দিক আছে যেটা বাইরে থেকে আপনার জন্য বোঝা কঠিন হবে। সেটা হলো যে ইরানের যে সরকার ব্যবস্থা যেটা 1979 সালে প্রতিষ্ঠিত হয়েছে, সেটার মূলে রয়েছে ধর্মীয় চেতনা, এবং ইরানের সেনাবাহিনী অর্থাৎ সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, সব বাহিনী এই চেতনার ভিত্তিতে গড়ে উঠেছে। সেখানে যাদেরকে নিয়োগ দেয়া হয় অর্থাৎ সেনা সদস্য যারা যুদ্ধের সময় রণাঙ্গনে যাবে, তারা কিন্তু কোরআন ছুঁয়ে শপথ নেয়, এবং তাদেরকে নিয়োগের ক্ষেত্রেও বাছাই প্রক্রিয়া অত্যন্ত জটিল বলা যায়, কারণ সবাইকে সেখানে নিয়োগ দেয়া হয় না। ইরানের সাথে যদি আসলে যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে ইরানের এই যে সামরিক অর্থাৎ সেনাবাহিনীর যে সদস্যরা, তারা একটি মূল ভূমিকা রাখবে। তাদের যে অনুপ্রেরণা সেটা হলো জিহাদি চেতনার ভিত্তিতে গড়ে উঠেছে। সেটা আপনি জানেন হয়তো যে ইরানিরা নিজেদেরকে ইমাম হোসেনের জাতি হিসেবে মনে করে, এবং তারা এই যে জিহাদি বা শাহাদাতের যে চেতনা, এটা নিয়েছে ইমাম হোসেনের কারবালার ময়দান থেকে। সেটা এখানে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এজন্য বলছি যে যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করে তাদের মনোবল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটা তারা যেহেতু মৃত্যুবরণ করলে ওপারে গিয়ে বেহেশত পাবে, শহীদি মর্যাদা পাবে, এই প্রেরণা নিয়ে যুদ্ধ করবে। সে কারণে তারা মৃত্যু পর্যন্ত যুদ্ধ করতে পিছপা হবে না, এটা একটা বিষয়। আর সামরিক সরঞ্জাম বা সামরিক যে সক্ষমতা, আপনি যদি ইকুইপমেন্টাল বিষয়ে বলেন, সেটা আমরা জানি যে বিশ্বে শীর্ষ কয়েকটি দেশের একটি হলো ইরান। সেটা বিভিন্ন জার্নালে স্বীকার করা হয়েছে। এর কারণ হলো ইরান। জি সোহেল, আপনাকে ধন্যবাদ। এবারে সারা বাংলার খবর। গফরগাঁওয়ে রাকিব হত্যার 15 দিনেও আসামিরা গ্রেফতার না হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। উপজেলার পাগলা থানার ত্রিমোহনী পল্টন মোড়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, রহস্যজনক কারণে মেহেদী হাসান রাকিব হত্যার 15 দিন পার হলেও আসামিদের গ্রেফতার করা হচ্ছে না, তাই দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান তারা। এর আগে 17 মার্চ বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয় মেহেদী হাসান রাকিব। এতে বক্তব্য রাখেন পাগলা থানার সাবেক ছাত্রদল নেতা মাসুদ খান, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল সরকার সহ অনেকে। মাদারীপুরে 3 মোটরসাইকেল সংঘর্ষে 4 যুবক নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। দুপুর 1:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে সাহেব বাজার সড়কে বিপরীতমুখী 3 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 যুবক মারা যান। এই ঘটনায় আহত 4 জনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও 2 জনের মৃত্যু হয়। এদিকে রংপুরের বদরগঞ্জের 2 মোটরসাইকেলের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন।
কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। পুলিশ জানায় সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী কুমিল্লা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে বাসটি উল্টে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। গুরুতর আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সেখানে মারা যান আরও একজন। ঢাকার সাভারে ভাকুর্তা বাজার এলাকায় ইউনিয়ন শাখায় ওয়াল ওলামা দলের ঈদ পুনর্মিলনী আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। ঢাকা 2 আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমির নির্দেশে এই সভা হয়। এতে উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হাজী নুরুল মুমিন, যুবদলের আহ্বায়ক আশরাফুল আলম সাইদ, ওলামা দলের সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া ও দিল মোহাম্মদ দিলু সহ অনেকে। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। নরসিংদীর রায়পুরায় নানা আয়োজনে উপজেলার টকিপুরা গ্রামের স্বদেশ সমাজ কল্যাণ পরিষদের অফিস উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী মদিনা অয়েল মিলের পরিচালক মোহাম্মদ আজাদ মিয়া। উদ্বোধক ছিলেন সংগঠনের প্রবাসী কমিটির আহ্বায়ক মোহাম্মদ মানিক মাহমুদ প্রধান। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক সহ অনেকে। পরকীয়ায় বাধা দেওয়ার হত্যার উদ্দেশ্যে স্ত্রী মুন্নিকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্বামী হুসাইনের বিরুদ্ধে। রাঙামাটির লংতু উপজেলার ভাসানোদ্যম এলাকায় এই ঘটনা ঘটেছে। এই নিয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মুন্নির অভিযোগ, হুসাইন পরকীয়ায় জড়িয়ে পড়লে বাধা দেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার জন্য মারধর করা হয়। এ সময় তার চিৎকার আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হুসাইন। পরে লংদু থানা পুলিশ গৃহবধূ মুন্নিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। অস্ট্রেলিয়ায় আজও হলো ঈদের জামাত। শরিয়া কাউন্সিল ও চাঁদ দেখা কমিটির মতভেদে 3 দিন ধরে ঈদ। চীন সফর বর্তমান সরকারের একটি বড় সাফল্য, মন্তব্য মির্জা ফখরুলের চীনের অবস্থান পরিবর্তনের প্রশংসা। মিয়ানমারে উদ্ধার ও চিকিৎসার সেবা দিতে আরও সেনা পাঠালো বাংলাদেশ, সঙ্গে গেছে 15 টন ত্রাণ সামগ্রী। এবং মার্কিন হামলা হলে উপযুক্ত জবাব দেবে ইরান, সর্বোচ্চ নেতার হুঁশিয়ারি, পরমাণু বোমা বানানোর হুমকি। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।